প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তৃতীয় অধ্যায়ের পরে আজকে আমরা করব চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে ব্যবহারিক বিভিন্ন বিষয় আছে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে যে স্প্রেডশিট সফটওয়্যার, দেন হচ্ছে ডেটা ব্যবস্থাপনা, স্প্রেডশিটের ধারণা, ডেটার ধরন, গ্রাফ বা চার্ট এবং ওয়ার্কশিট সম্পাদনা। আমরা প্রথমে জানবো স্প্রেডশিট সফটওয়্যার কাকে বলে। স্প্রেড মানে কি, যেটা ছড়ানো, আর শিট শব্দটার অর্থ হচ্ছে পাতা, অর্থাৎ স্প্রেডশিট শব্দটার অর্থ কি, ছড়ানো পাতা। আমরা যদি সংজ্ঞাটা দেখি, যে স্প্রেড শব্দের অর্থ কি, ছড়ানো, এবং যে শিট শব্দটার অর্থ কি, পাতা, অর্থাৎ ছড়ানো পাতা। এটা ডিফারেন্ট ভাবে বলা যায় যে স্প্রেডশিট হলো কম্পিউটারের একটি ডিজিটাল ছক কাটা খাতা। তার মানে স্প্রেডশিট যেটা আমরা যে সফটওয়্যারগুলো দেখি, এগুলাই কিন্তু, যেমন এক্সেল যে সফটওয়্যারটা আছে, এটা কিন্তু ছক কাটা থাকে। তো আমাদের যদি প্রশ্ন থাকে স্প্রেডশিট সফটওয়্যার কাকে বলে, আমরা এই কথাটা দিব। এটার কাজ কি, যে স্প্রেডশিট সফটওয়্যার কিসে ব্যবহার করা হয়। প্রথমত, এটা প্রোগ্রামে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়। যে কোনো সফটওয়্যার দ্বারা কিন্তু প্রোগ্রামে বিভিন্ন কি তথ্য সংরক্ষণ করা যায়, এবং সহজ সরল হিসাব নিকাশের কাজ থেকে শুরু করে জটিল যে হিসাব নিকাশগুলো আছে, আমরা কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, এগুলা কিন্তু সহজ হিসাব থেকে শুরু করে নিয়ে যে কোনো জটিল হিসাব নিকাশ কিন্তু কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা যায়। জনপ্রিয় কয়েকটি স্প্রেডশিট সফটওয়্যার আছে যেগুলা মোটামুটি ব্যবহার করা হয়। তার মধ্যে সবচাইতে বেশি যেটা, এটা আমরা জানি যে সবচাইতে, এবং ইভেন এটা কিন্তু অনেকে এটার ব্যবহার সম্পর্কে জানে, সবচাইতে বেশি যেটা ব্যবহার করে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এমএস এক্সেল যেটাকে বলা হয়। এটাকে কিন্তু হিসাব নিকাশের সফটওয়্যার বলা হয়। এটা আপনারা আপনাদের এসএসসি তেও কিন্তু এই সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে আলোচনা করা ছিল। আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি গুগল শিট, এরপরে আছে অ্যাপেল নাম্বারস, তারপরে লিব্রে অফিস স্কেল, এবং আছে জোহো শিট। এই যে এই 5 ধরনের, এটা একটু স্লাইডে ঢেকে গেছে, আমাদের পিডিএফ ফাইলে এটা থাকবে। এই 5 ধরনের সফটওয়্যার মূলত স্প্রেডশিট সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা যেটা, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমরা পরবর্তী টপিক জানবো ডেটা ম্যানেজমেন্ট। এই অধ্যায়ের মূলত ইম্পর্টেন্ট যে টপিকগুলা, আমি প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টপিকগুলা বেছে বেছে স্লাইডে এটা ইনক্লুড করা। তো আমাদের পরবর্তী টপিক ছিল ডেটা ম্যানেজমেন্ট। ডেটা ম্যানেজমেন্ট বলতে কি বুঝি, ম্যানেজমেন্ট মানে কিন্তু ব্যবস্থাপনা। তো আমরা যদি সংজ্ঞাটা দেখি, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা, সংরক্ষণ করা এবং সেগুলোকে নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহার করার একটি সুসংগঠিত প্রক্রিয়া। তার মানে ডেটা ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি যে কোনো একটি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করতে হবে, সেটা আবার সেভ করে রাখতে হবে, সেভ করে সেটা আবার কার্যকরভাবে উপস্থাপন করতে হবে এবং নিরাপদভাবে সেটা আবার রাখতে হবে। ধরেন আপনাদের কলেজের একটা ওয়েবসাইট, এই কলেজের ওয়েবসাইটে প্রথমে আপনার ডেটা ইনক্লুড করেছে কলেজ কর্তৃপক্ষ, তাহলে সেটা কি, প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করেছে, সংগ্রহ করার পর সেটা কিন্তু আবার সেভ করেছে, কারণ আপনি চাইলেই পাবেন, এবং সেগুলোকে নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহার করেছে। আপনার এই তথ্য অন্য কেউ যেন নিতে না পারে, ওই ডেটা ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু সেই সিকিউরিটিটা দেওয়া আছে। তো আমরা ডেটা ম্যানেজমেন্ট বলতে সেটা বুঝলাম কি, যে প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে, এরপর কি তথ্য সংরক্ষণ করতে হবে, এবং সেটা নিরাপদ ও কার্যকর ভাবে। এখন আপনার তথ্য ইনক্লুড করলেন কিন্তু সার্চ করলে পাওয়া যাচ্ছে না, তার মানে সেটা কার্যকর ভাবে উপস্থাপন করা হয়নি, সুসংগঠিত করা হয়নি। এটা মূলত ছিল ডেটা ম্যানেজমেন্ট। ডেটা ম্যানেজমেন্টে স্প্রেডশিটের গুরুত্ব, এই যে একাধিক ডেটা সংরক্ষণ করতে স্প্রেডশিট সফটওয়্যার কিন্তু ব্যবহার করা হয়। এর গুরুত্ব যদি আমরা দেখি, যে প্রথম পয়েন্ট আকার আমরা দিব, এটা প্রথম পয়েন্ট হচ্ছে ডেটা সংগঠন ও বিশ্লেষণ। তার মানে ডেটা ম্যানেজমেন্টের ডেটা সংগঠন ও বিশ্লেষণের ক্ষেত্রে স্প্রেডশিটের কিন্তু গুরুত্ব আছে। সেটা কেমন, স্প্রেডশিট ব্যবহার করে বিপুল পরিমাণ ডেটাকে সহজে বিভিন্ন সারি ও কলামে সাজানো যায়, এবং সেটা ফিল্টার ও শর্টিং এর মাধ্যমে ডেটা বিশ্লেষণ করা যায়। ফিল্টার ও শর্টিং, ফিল্টার মানে এটা একদম নিরাপদ ভাবে, আর শর্টিং মানে এটা সাজিয়ে সাজিয়ে এই ডেটাগুলো কি বিশ্লেষণ করা যায়। তার মানে ডেটা সংগঠন ও বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যে স্প্রেডশিট যে সফটওয়্যার আছে, এটার কিন্তু ব্যবহার আছে।
এবং স্প্রেডশিটে ডেটাগুলো কি বিভিন্ন সারি ও কলামে সাজানো থাকে। এরপরে স্বয়ংক্রিয় গণনা। স্প্রেডশিটে যে কোনো ডেটা ফাংশন ও ফর্মুলা ব্যবহারের মাধ্যমে, যে কোনো ফাংশন, এবং আমরা একটু পরে দেখব যে কি ধরনের ফাংশন বা ফর্মুলা ব্যবহারের মাধ্যমে স্প্রেডশিট স্বয়ংক্রিয়ভাবে ডেটা গণনা করতে পারে, ফলে ত্রুটির পরিমাণ কমে যায়। যেহেতু স্প্রেডশিটে বিভিন্ন ফর্মুলা ব্যবহার করা হয়, এর জন্য কি মান দিলেই আমরা কিন্তু সরাসরি আউটপুট পাই, তাহলে এখানে কি ভুলের সম্ভাবনা থাকে কম। এরপরে ডেটা ভিজুয়ালাইজেশন। যে কোনো ডেটা ভিজুয়ালাইজেশন করা যায়, সেটা কেমন? স্প্রেডশিটের মাধ্যমে ডেটাকে গ্রাফ ও চার্টের মাধ্যমে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। ভিজুয়ালাইজেশন মানে বিভিন্ন যে গ্রাফিক্স ব্যবহার করে, বিভিন্ন চিত্র ব্যবহার করে স্প্রেডশিটে যে কোনো গাণিতিক যে কোনো মান, যে কোনো ভ্যালু, যে কোনো বছরের পার্সেন্টেজ, এগুলা কিন্তু ভিজুয়ালাইজেশন করা যায়, বিভিন্ন গ্রাফ বা চার্টের মাধ্যমে সেটা উপস্থাপন করা যায়। দেন যদি আমরা দেখি দক্ষতা বৃদ্ধি ও ত্রুটি হ্রাস। স্প্রেডশিটের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়, যেহেতু ফর্মুলা এবং স্বয়ংক্রিয় পদ্ধতির কারণে ডেটা প্রক্রিয়াকরণে সময় অনেক কম লাগে, তার মানে কি সে ত্রুটিও কম হয় এবং দক্ষতা বাড়ে। বিভিন্ন ধরনের ডেটা ব্যবস্থাপনা, আমরা কিন্তু অনেকগুলো পয়েন্ট, এখানে 4টা। প্রশ্নটা আবারও বলি যে ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে ডেটা ব্যবস্থাপনার ক্ষেত্রে স্প্রেডশিটের গুরুত্ব। আপনারা এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে মুখস্থ করবেন এবং পয়েন্টগুলোর উপরে বেসিস করেই কিন্তু এর বর্ণনা লিখবেন। বিভিন্ন ধরনের ডেটা ব্যবস্থাপনা, আমরা যে ডেটাগুলো দেখি বা আমরা যে ডেটাগুলো ব্যবহার করি মিডিয়াতে, সেটা কিন্তু টেক্সট হয়, সংখ্যা হয়, তারিখ, ফর্মুলা সহ বিভিন্ন ধরনের ডেটা স্প্রেডশিটে পরিচালনা করা যায়। অর্থাৎ যে ডেটা আছে এই সকল ডেটা নিয়ে কিন্তু স্প্রেডশিটে কাজ করা যায়। সহজ অ্যাক্সেস ও সহযোগিতা। অনলাইন স্প্রেডশিটগুলোতে, আমরা যে অনলাইনে যে স্প্রেডশিটগুলো দেখি, এই অনলাইন স্প্রেডশিটগুলোর মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ডেটা অ্যাক্সেস করা যায়। আমরা যদি কোনো স্প্রেডশিটে ডেটা স্টোর করে এটা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে এই ডেটা কিন্তু অন্যজনের ডেটা আরেকজনে কিন্তু অ্যাক্সেস করতে পারবে যদি তারে সেই অ্যাক্সেস দেওয়া হয়। এই টপিক থেকে যে টাইপের প্রশ্ন আসবে, আমরা প্রশ্ন ধরে ধরে পড়বো। যে প্রথম প্রশ্ন, যে স্প্রেডশিট সফটওয়্যার কাকে বলে, এটা কিন্তু অবশ্যই আসবে। এরপরে ডেটা ম্যানেজমেন্ট কি আমরা দেখলাম, যে ওই যে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, নিরাপদ ও কার্যকরভাবে উপস্থাপন, যেটা সেটা ডেটা ম্যানেজমেন্ট। এবং ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেহেতু এই অধ্যায়ের আলোচিত টপিকই স্প্রেডশিট সফটওয়্যার, এর গুরুত্ব অনেক পয়েন্ট আকারে আমরা দেখলাম, গুরুত্বটা লিখব। এই প্রশ্নগুলো 2, 3, 4, 5 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। এটা ক, খ, গ উভয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে স্প্রেডশিটের ধারণা। এই স্প্রেডশিটের ধারণা নিব আমরা। যে স্প্রেডশিটের ধারণা বলতে আমরা বুঝি এটি একটি কম্পিউটার প্রোগ্রাম যা তথ্যের দ্বিমাত্রিক গ্রেডে, দ্বিমাত্রিক বলতে যেখানে সারি ও কলাম থাকে, উপস্থাপন করে এবং সেগুলোর উপর হিসাব নিকাশ বিশ্লেষণের জন্য সূত্র ফাংশন ব্যবহার করে। তাহলে স্প্রেডশিটের ধারণা থেকে আমরা কি বলবো, এখানে বলবো হচ্ছে যে এটি এমন একটি কম্পিউটার প্রোগ্রাম, তার মানে এটা অবশ্যই একটি কম্পিউটার প্রোগ্রাম যা তথ্যের দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক বলতে এখানে সারি এবং কলাম থাকে, এই জন্য বলেছে দ্বিমাত্রিক গ্রেডে ডেটা উপস্থাপন করে এবং সেগুলোর উপর হিসাব নিকাশ বিশ্লেষণের জন্য সূত্র ও ফাংশন ব্যবহার করে এবং সেগুলোর উপর হিসাব নিকাশ ও বিশ্লেষণের জন্য সূত্র ও ফাংশন ব্যবহার করে। দেন যদি আমরা দেখি যে স্প্রেডশিটের একক সমূহ, স্প্রেডশিটে কি কি থাকে, আমরা যদি একটা স্প্রেডশিট সফটওয়্যার দেখি সেখানে কি কি থাকে, সেখানে থাকে সেল, সারি, কলাম, ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক। তাহলে কি কি থাকে স্প্রেডশিটের মধ্যে? সেল, সারি, কলাম, ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক। স্প্রেডশিটের ধারণা দেখলাম এখান থেকে। দেন এর একক সমূহ, দেন আমাদের মূল যে টপিক এই একক সমূহের বর্ণনা, গুরুত্বপূর্ণ যে এককগুলো আছে। প্রথম হচ্ছে সেল। সেল বলতে আমরা কি বুঝি? স্প্রেডশিটে সারি ও কলামের সমন্বয়ে তৈরি প্রতিটি ঘরকে সেল বলে। এটি স্প্রেডশিটের ক্ষুদ্রতম একক যেখানে ডেটা বা মান রাখা হয়। আমরা যদি একটি স্প্রেডশিট সফটওয়্যার দেখি, এই যে এক্সেলের মধ্যে এই যে ঘরগুলা, এই প্রত্যেকটা ঘরগুলোকে বলা হয় কি? সেল।
এটি হচ্ছে যে স্প্রেডশিটের একটি ক্ষুদ্রতম একক। আমরা আবারও দেখি যে স্প্রেডশিটের সারি ও কলামের সমন্বয়ে তৈরি হয়, অর্থাৎ সেল কিভাবে তৈরি হয়। স্প্রেডশিটের সারি ও কলামের সমন্বয়ে তৈরি প্রতিটি ঘরকে কি বলা হয়? সেল। এটি স্প্রেডশিটের ক্ষুদ্রতম একক যেখানে ডেটা বা মান রাখা হয়। আমরা এই যে এই প্রতিটি ঘরটাকে কি বলা হয়? প্রতিটি ঘরটাকে বলা হয় সেল। এই যে এখানে চিত্রের মাধ্যমে বোঝানো যে এখানে একটা তথ্য আছে এ সেল। এই যে এই প্রতিটা ঘরই হচ্ছে যে কি, এখানে প্রতিটা ঘরই হচ্ছে এক একটা সেল। আমরা এর বৈশিষ্ট্য যদি দেখি যে এ কি কি করে, ডেটা ধারণ করে। কি ধরনের ডেটা? এটি সংখ্যা, টেক্সট, বিভিন্ন ফর্মুলা, ফাংশন, এই টাইপের ডেটা কিন্তু এ ধারণ করতে পারে। দেন হচ্ছে সারি ও কলামের সমন্বয়। এটি একটি সারি এবং একটি কলামের ছেদ স্থল, যেটা যে এখানে মূলত যে আমরা যদি একটি সারি এবং একটি কলাম যদি ধরি, এই প্রত্যেকটা কিন্তু এরা পরস্পর ছেদ করছে। তার মানে বলা যাচ্ছে সেল একটি সারি ও একটি কলামের ছেদ স্থল। দেন ঘরের অবস্থান ও অ্যাড্রেস। আমরা যদি দেখি যে সেলের মধ্যে ঘরের অবস্থান এবং সেলের অ্যাড্রেস, আমরা কিন্তু সেল কি জিনিস এইটা পড়ছি, একটু মনোযোগ। সেল, যে স্প্রেডশিটে সেল কি, কলাম ও সারির, একটু বানান মিসিং আছে, যে কলাম ও সারির সংযোগ স্থানে অবস্থিত ঘরটিকে ওই ঘরের অবস্থান হিসেবে উল্লেখ করা হয়। ঘরের অবস্থান ও সেলের অ্যাড্রেস, কলাম এবং সারির সংযোগ স্থানে অবস্থিত ঘরটিকে ওই ঘরের অবস্থান হিসেবে উল্লেখ করা হয়। এটা ঘরের হবে, ওই ঘরের অবস্থান হিসেবে কি করা হয়? উল্লেখ করা হয়। সেলের অবস্থান যদি আমরা দেখি, এই যে সেলের প্রত্যেকটা সেলের অবস্থান কিন্তু একটা আছে। এই যে এইগুলা কিন্তু সেলের অবস্থান, এই যে একটা সেলের অবস্থান, এই যে একটা সেলের অবস্থান, এই কিন্তু প্রত্যেকটা সেলেরই এক একটা অবস্থান আছে এই জায়গায়। আমরা যদি পরবর্তী টপিক দেখি যে সক্রিয় সেল। সক্রিয় সেল বলতে আমরা এখানে যতগুলো সেল আছে, আমরা যে সেলের উপরে ক্লিক করব না কেন, সেই সেলটাই সক্রিয় হবে। আমরা যদি এখানে ক্লিক করে এটা এখানে ভ্যালু দিয়ে যাবে, এখানে ক্লিক করলে এখানে ভ্যালু দিয়ে যাবে। এই তাহলে বোঝা যাচ্ছে কি যে স্প্রেডশিটে আমরা যে সেলের উপর ক্লিক করব সেটাকে বলা হয় কি? সক্রিয় সেল। কোনো কোনো ঘরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে ওই সেলটি সক্রিয় ঘর হয়। অর্থাৎ সক্রিয় সেল বলতে যে সেলের মধ্যে আমরা মাউস পয়েন্টার নিয়ে যাব ওই সেলটা হচ্ছে সক্রিয় সেল। সেলের সীমা, যে এই সেল কতগুলা থাকে, একাধিক সেলের একটি গ্রুপকে সেল রেঞ্জ বলা হয়, যা প্রথম ও শেষ সেলের অ্যাড্রেস দ্বারা উল্লেখ করা হয়। যখন আমরা একাধিক সেল ব্যবহার করব, যেমন এখানে A1 থেকে G1, এটা G1, তাহলে A1 থেকে G1 একাধিক সেল। এই যে A1 রেঞ্জ G1 মাঝে যে সমস্ত সেলকে বোঝাচ্ছে, তাহলে ওইটাই হচ্ছে সেলের সীমা। দেন যদি আমরা দেখি সারি বলতে কি বুঝি, আমরা প্রথমে দেখলাম সেল, সেলের পরে ওই একক সমূহ পড়ছি, কিন্তু আমরা প্রথমে ছিল সেল, দেন হচ্ছে কি সারি। সারি বলতে আমরা কি বুঝি, যে স্প্রেডশিটে সারি জিনিসটা কি, আমরা যদি সংজ্ঞা দেখি, স্প্রেডশিটে বাম থেকে ডানে আড়াআড়ি যে লাইনগুলো চলে গেছে সেগুলোকে বলা হয় কি? সারি বা রো। বাম থেকে ডানে আমরা দেখি যে এই বাম থেকে ডানে আড়াআড়ি ভাবে কি যে ঘরগুলো চলে গেছে, যে লাইনগুলো চলে গেছে, সেই লাইনগুলোকে কি বলা হয়? সারি বা রো। চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। সারির বৈশিষ্ট্য, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু সেলের বৈশিষ্ট্য যেমন পড়েছি, সারির বৈশিষ্ট্য আমাদের প্রশ্ন কিন্তু এই টাইপেরই থাকবে, যে সেলের বৈশিষ্ট্য লিখো, সারির বৈশিষ্ট্য লিখো। তখন কিন্তু এটা বলবো যে প্রথমে অনুভূমিক বিন্যাস। সারিগুলো কি হয়? ওয়ার্কশিটের মধ্যে এই সারিগুলো অনুভূমিক ভাবে সাজানো থাকে, একদম আড়াআড়ি ভাবে সাজানো থাকে। সংখ্যাসূচক পরিস্থিতি, এটা দেখি প্রতিটি সারির বাম পাশে একটি সংখ্যা থাকে যা সারির শনাক্তকারী হিসেবে কাজ করে। আমরা যদি দেখি এটা একটা সারি, এই সারির প্রথমে একটা সংখ্যা আছে, এটা A1, অর্থাৎ এখানে যতগুলা সারি হবে প্রত্যেকটা A1 B1 C1, এই সারিটা কিন্তু 2। তার মানে প্রত্যেকটা সারির বাম পাশে কি একটি সংখ্যা থাকে, সেটাই বলা হচ্ছে। দেন হচ্ছে ডেটা সংগঠন। সারির ডেটা বা তথ্যকে একটি নির্দিষ্ট অনুভূমিক ক্রমে সাজাতে সাহায্য করে। এই যে সারিগুলো কি করে? ডেটাকে একদম অনুভূমিক ভাবে সাজাতে কিন্তু সাহায্য করে।
প্রত্যেকটা ঘর কিন্তু সেল। আর এখানে এই যে অনুভূমিক ভাবে এই যে লাইন আকারে যেগুলা চলে গেছে, যে ঘরগুলা গেছে, এইগুলাকে বলা হয় কি সারি। দেন আমরা দেখি সেলের সমষ্টি, বা এখানে সারি হলো অনেকগুলো সেলের সমষ্টি। অর্থাৎ আমরা যে সারিগুলা দেখি এখানে হবে সারির সমষ্টি। সারি হলো অনেকগুলো সেলের সমষ্টি। যখন একটি কলাম এবং একটি সারি একত্রে মিলিত হয় তখন কিন্তু একটা সেল তৈরি হয়। দেন আমরা দেখি মোট সংখ্যা, যে একটি সেলে বা একটি সারির মধ্যে মোট কতটি সারি থাকতে পারে। অর্থাৎ একটি এক্সেল যে শীট আমরা দেখি বা ওয়ার্ক যে শীট দেখি, এই ওয়ার্কশিটের মধ্যে এখানে কিন্তু যে এই যে এখানে কিন্তু একটা শীট, আমরা যদি একটু দেখা যায় কিনা, এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করলে শীট কিন্তু আর একটা অ্যাড হয়ে যাবে। শীট বলতে এক একটা পেজ, এই এক এক পেজে কতটি সারি থাকে। এখানে এই যে একটা সংখ্যা দেওয়া আছে 1,48,576টা, 1,48,576টা সারি কিন্তু থাকে। দেন আমাদের টপিক আছে কলাম। প্রত্যেকটা বিষয় যেহেতু এটা বর্ণনা ভিত্তিক, আমার যতটুকু দেখানোর মতো ততটুকু দেখাচ্ছি। যখন আমরা ব্যবহারিক করব, প্র্যাকটিক্যাল যখন করব, তখন আমরা এই বিষয়গুলো আরো বৃহৎভাবে আলোচনা করব। আগে এই বিষয়গুলো আপনাদের মাথার মধ্যে নিতে হবে, যেহেতু বর্ণনামূলক টপিক, এগুলো নিজেরা একটু কষ্ট করে মুখস্থ করে, এবং আমি যে টাইপটা বোঝাচ্ছি এই টাইপটা দেখে দেখে একটু পড়ে যদি সেটা আবার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ অবশ্যই পারবেন। দেন হচ্ছে কলাম। তাহলে আমরা প্রথমে জানলাম কি সেল, যেটা হচ্ছে যে স্প্রেডশিটের যে ঘরগুলা সেটাকে সেল বলা হয়। এবার সারি, যেটা অনুভূমিক ভাবে যে লাইনগুলো সাজানো থাকে। এবং পরবর্তী হচ্ছে কলাম। স্প্রেডশিটে উপর থেকে নিচে, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি যে লাইনগুলো থাকে সেগুলোকে বলা হয় কলাম। আমরা যদি দেখি, এটা হচ্ছে যে এই যে উপর থেকে নিচ, এই যে উপর থেকে যে নিচ পর্যন্ত আমরা যে লাইনগুলা দেখি, যে ঘরগুলা দেখি, এইগুলাকে বলা হয় কলাম। তার মানে আমরা অনুভূমিক ভাবে যেগুলা দেখছি সেইগুলা হচ্ছে যে রো, আর উপর থেকে নিচ পর্যন্ত যেগুলা দেখছি যেটা লম্বালম্বি ভাবে সেটা হচ্ছে যে আমাদের কি, সেটা হচ্ছে যে কলাম। এইটারও কলামের বৈশিষ্ট্য, এটা প্রত্যেকটা বিষয় কিন্তু কষ্ট করে মুখস্থ করতে হবে একটু। যে কলামের বৈশিষ্ট্য, এটা উলম্বভাবে অবস্থান থাকে। কলামগুলো কি ওয়ার্কশিটের উপর থেকে নিচের দিকে একটি সরল রেখায় থাকে। তার মানে এই যে খেয়াল করেন, এটা কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত একটি সরল রেখায় সোজাসুজি থাকে, এমন না প্রথমে এই দিক দেন ওই দিক, এমন কিন্তু না, একদম সোজাসুজি ভাবে। এরপরে বর্ণানুক্রমিক হেডার থাকে। এখানে দেখেন যে প্রত্যেকটা প্রত্যেকটা কলামের, এই যে এই কলামটা হচ্ছে বি, এই কলামটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তার মানে এখানে বোঝানো হচ্ছে কি যে এর যে বর্ণানুক্রমিক যে হেডার এর মধ্যে কিন্তু কলামের মধ্যে থাকে। প্রতিটি কলামে একটি করে বর্ণানুক্রমিক অক্ষর বা হেডার থাকে। আমি যেটা বললাম, এর মধ্যে ডেটা সংগঠন, এর মধ্যে ডেটা সংগঠন আছে। কলাম ডেটার একটি নির্দিষ্ট বিভাগ বা ফিল্ড ধারণ করে। এই যে এই কলাম কি করে, ধরেন আপনি এখানে একটা রেজাল্ট শিট তৈরি করছেন। রেজাল্ট শিট তৈরি করতে গিয়ে এখানে এই যে এই তথ্যের মধ্যে আপনি এখানে দিবেন রোল, এখানে দিবেন দেখাচ্ছে জিপিএ। তাহলে এখানে যে ডেটাগুলো যাবে এই ডেটাগুলো কিন্তু অবশ্যই রোলই হবে। এখানে জিপিএ বলতে এখানে যেমন এ প্লাস বা এ মাইনাস এমন যাবে। দেন রোল আকারে এখানে দেখা যাচ্ছে আপনার যে কোনো সংখ্যা আকারে একটা যাবে, এমন না যে এই জায়গায় এই মাইনাস আসবে। মানে এখানে বোঝাতে চাচ্ছে কি যে টপিকটা হচ্ছে, আমরা যদি দেখি যে কলাম ডেটার একটি নির্দিষ্ট বিভাগ বা ফিল্ড ধারণ করে। ওই যে নির্দিষ্ট রোল একটি নির্দিষ্ট একটি ফিল্ড বা একটা নির্দিষ্ট একটা বিভাগ। ধরেন আপনার কলেজে যে বিভিন্ন ডিপার্টমেন্টের একটি ইনফরমেশন আপনি তৈরি করবেন, তাহলে প্রথমে ডিপার্টমেন্ট দিলেন, ডিপার্টমেন্টের অধীনে কিন্তু ডিপার্টমেন্টের নামই যাবে, ওখানে কিন্তু আপনার সাবজেক্টের নাম যাবে না। এই জন্য বলা হচ্ছে যে কলাম ডেটার একটি নির্দিষ্ট বিভাগ বা ফিল্ড ধারণ করে। সেলের সংগ্রহ, প্রতিটি কলাম তৈরি হয় অনেকগুলো সেল নিয়ে। প্রতিটি কলাম তৈরি হয় কি নিয়ে, অনেকগুলা, এটা একটু স্পেলিং মিসিং হয়েছে। প্রতিটি কলাম তৈরি হয় অনেকগুলো সেল নিয়ে, যা উপর থেকে নিচের দিকে সাজানো থাকে। তার মানে এই যে
অনেকগুলো সেল নিয়ে কিন্তু প্রতিটা কলাম তৈরি হচ্ছে, যা উপর থেকে নিচ পর্যন্ত কি সাজানো থাকে। দেন আমরা দেখব কলাম নির্বাচন। কলামের পুরো অংশ নির্বাচন করার জন্য কলামের উপরে থাকা বর্ণানুক্রমিক হেডারে ক্লিক করলেই পুরো কলামটি নির্বাচিত হয়ে যাবে। আমি বারবারই আপনাদের ওইটা দেখাচ্ছি যে আমি যদি এই কলামটা নির্বাচন করতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এই যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই এটা সিলেক্ট করা যাচ্ছে, নির্বাচন করা যাচ্ছে। এবারে পূর্ণ কলাম রেফারেন্স, যেটা একটি সম্পূর্ণ কলামকে চিহ্নিত করার জন্য ওই কলামের নাম ব্যবহার করতে হবে। যখন আমরা সূত্র ব্যবহার করব, ধরেন এই কলামটা আপনি নির্ধারণ করতে যাচ্ছেন, তাহলে এর নামটা ব্যবহার করতে হবে। এখান থেকে যেমন প্রশ্ন যে স্প্রেডশিট ধারণা দাও, যা আমরা দেখলাম। এরপরে স্প্রেডশিটের বিভিন্ন একক সমূহ, সেল রো কলামের মধ্যে পার্থক্য বা সেল রো কলামের বৈশিষ্ট্য, এটাও কিন্তু ক খ গ উভয় প্রশ্নের জন্যই কিন্তু আসবে। যেহেতু এক অধ্যায়ের মধ্যে অনেকগুলা টপিক একবারে শেষ করা হচ্ছে, একটু কষ্ট করে আমি চেষ্টা করছি প্রথমে একটা ভিডিওর মধ্যেই সম্পূর্ণ ক্লাসের টপিকগুলো রাখা। এরপরে এর পরবর্তী ক্লাসগুলোতে আমি ট্রাই করব যে কিছু শর্ট শর্ট ক্লাস রাখা, যাতে আপনাদের ওই ক্লাসগুলো দেখতে একটু মনোযোগ আকর্ষণ হয়। কারণ এখনকার জেনারেশনে ধৈর্য কম। এরা কিন্তু একটা বিষয় দেখবেন যে চকলেট খাবে, চকলেটটা কিন্তু চুষে খায় না, চকলেট পর্যন্ত তাই কামড়িয়ে খায়। তার মানে একটা চকলেট খাওয়ার ধৈর্য এর মধ্যে নেই, মানে চকলেট যে খাবে এই ধৈর্যটাও ভিতরে কিন্তু নেই। তাহলে এত বড় একটা ভিডিও ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে যখনই দেখে একটা ভিডিও ডিউরেশন হচ্ছে যে 20 মিনিট থেকে 30 মিনিট বা 30 মিনিটের অধিক, ওই ভিডিওগুলো কিন্তু স্কিপ করে দেয়। এরা দেখেই শুধু রিলস, আর ক্লাসের ভিডিও দেখতে গেলে তো এমনি আনিতে লাগে। তো কষ্ট করে, যেহেতু আপনাদের পরীক্ষার সামনে ক্লাসগুলা, এইগুলো আপনাদের জন্য অবশ্যই ইফেক্টিভ, একটু কষ্ট করে একবারে না হইলেও ভিডিও একটু থামিয়ে থামিয়ে একটু পরে দেখবেন এটা। আচ্ছা, এক্সেল ডেটা আমরা পরবর্তীতে জানবো কি এক্সেল ডেটা। এক্সেল ডেটা বলতে আমরা কি বুঝি? স্প্রেডশিটে সংরক্ষিত যে কোনো ধরনের তথ্যই মূলত এক্সেল ডেটা। তার মানে আমি এই কথাটা কিন্তু আগে বলেছি যে স্প্রেডশিট মানেই কিন্তু এক্সেলে আমরা যে তথ্যগুলো করি, এই ডেটাগুলো বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যে ডেটাগুলো ব্যবহার করি এই ডেটা হতে পারে বিভিন্ন সংখ্যা হতে পারে। সংখ্যা বলতে যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করি, এছাড়া হতে পারে বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন ফাংশন হতে পারে। অর্থাৎ স্প্রেডশিটে প্রথম সংখ্যা ডেটা ব্যবহার করা যায়, যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় কি যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে। আপনারা ডিফারেন্ট ভাবে বলতে পারবেন যে যে ডেটাগুলো বিভিন্ন গাণিতিক কাজ করার জন্য এবং যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ব্যবহার করা হয় তাকেই মূলত বলা হয় সংখ্যা ডেটা, এবং এখানে বিভিন্ন সূত্র বা বিভিন্ন ফর্মুলা ব্যবহার করা হয়। এরপরে মুদ্রা ডেটা, এটি একটি বিশেষ ডেটা টাইপ যা বিভিন্ন মুদ্রার বিনিময় হার এবং অন্যান্য আর্থিক ডেটা পেতে ব্যবহার করা হয়। এটি ইন্টারনেট থেকে লাইভ ডেটা নিয়ে আসে এবং যা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে গণনা করা যায়। এবং আছে অ্যাকাউন্টিং ডেটা, যেগুলো বিভিন্ন বাজেট তৈরিতে ব্যবহার করা হয়, বিভিন্ন হিসাব নিকাশ লেনদেনের ক্ষেত্রে যে ডেটাটা ব্যবহার করা হয়। এটি স্প্রেডশিটের সংগঠিত আর্থিক তথ্য যা সাধারণ আয় ব্যয় লেনদেন হিসাব নিকাশ তালিকা বাজেট এবং আর্থিক প্রতিবেদন তৈরির জন্য এই যে অ্যাকাউন্টিং ডেটা, এই ডেটাটা ব্যবহার করা হয়। তার মানে স্প্রেডশিটের মধ্যে কি কি ধরনের তথ্য ব্যবহার করা হয়? স্প্রেডশিটের মধ্যে প্রথমে ব্যবহার করা হয় সংখ্যা, যা যোগ বিয়োগ গুণ ভাগের জন্য ব্যবহার করা হয়। এরপরে মুদ্রা ডেটা, যা বিভিন্ন আর্থিক বিবরণের জন্য ব্যবহার করা হয়, এবং অ্যাকাউন্টিং ডেটা, যা বিভিন্ন লেনদেন এবং বাজেট প্রণয়নের ক্ষেত্রে যে ডেটাটা ব্যবহার করা হয়। এছাড়া আছে তারিখ ডেটা। তারিখ ডেটা বিভিন্ন ডেট হিসাব করার জন্য যে ডেটা ব্যবহার করা হয়। এক্সেলে তারিখ যুক্ত করতে হলে একটি সেলে প্রথমে একটি তারিখ লিখতে হবে, তারপর সেটিকে ধরে নিচের কোনায় টেনে আনলে স্বয়ংক্রিয়ভাবে তারিখের যে তালিকা সেটা তৈরি হয়ে যাবে। আমরা যদি খেয়াল করি, ধরি যে এই জায়গায় একটা ডেট আমরা উল্লেখ করি, এখানে একটা ডেট যদি আমরা লিখি, ধরেন যে এই জায়গায় একটা তারিখ দিলাম যে 10/12/26। এখন এই একটা তারিখ দেওয়া হয়েছে, এই তারিখটাকে যদি আমরা নিচেই যদি একটু টানি, তাহলে এখানে আমাদের বলছে স্বয়ংক্রিয়ভাবে এই তারিখটাকে যদি আমরা নিচের দিকে টানি, সিলেক্ট করে নিই আগে, তাহলে এখানে বলেছে যে যে পর্যন্ত টানবো আমরা স্বয়ংক্রিয়ভাবে
ওই তারিখগুলা পরবর্তীতে সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে সময় ডেটা। সময় ডেটা বলতে সেই ডেটাগুলোকে বোঝায় যেগুলো সময়কে উপস্থাপন করে। তার মানে টাইম ম্যানেজমেন্টের জন্য যে ডেটাগুলো ব্যবহার করা হয়, যেমন ঘন্টা, মিনিট, সেকেন্ড, এইগুলো হচ্ছে যে সময় ডেটা। এরপরে শতকরা যেটা, পার্সেন্ট যেটা, এই যে পার্সেন্ট যে চিহ্নটা, এই চিহ্ন দ্বারাই কিন্তু শতকরা প্রকাশ। শতকরা ডেটা হলো একটি নির্দিষ্ট অংশের সাথে পুরো মানের অনুপাত যা 100 দ্বারা গুণ করে প্রকাশ করা যায়, এবং সেলে পার্সেন্ট চিহ্ন দ্বারা এটা ফরম্যাট করা থাকে। তার মানে আমরা যখন যে কোনো সেলে শতকরা বের করব, তখন সেখানে কিন্তু আমাদের এই যে এই পার্সেন্ট চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এই যে ডেটাটা, এই ডেটাটাকে বলা হয় শতকরা ডেটা। তার মানে এখানে আমরা দেখছি প্রথমে ডেট যেটা থাকে, একটা ডেট যেটা থাকবে, এই ডেটটা হচ্ছে যে তারিখ, এরপরে বিভিন্ন ঘন্টা, ধরেন কোথাও লেখা আছে যে 3 মানে 3টে বেশি, তার মানে এই যে এইগুলা হচ্ছে তাহলে একটা সময় ডেটা যেটা। আর যেটা পার্সেন্টেজ যে ডেটাগুলা থাকে, শতকরা বের করতে হয় যে ডেটাগুলাতে, সেইগুলাকে বলা হয় কি শতকরা ডেটা। এরপরে ভগ্নাংশ যেটা, ওই যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে যেগুলো ভাগ আকারে থাকে। ভগ্নাংশ ডেটা হলো সংখ্যাকে দশমিকের পরিবর্তে অনুপাত আকারে উপস্থাপন করা, মানে ভগ্নাংশ আকারে। ধরেন একটা সংখ্যা এই যে এমন একটা অনুপাত দিয়ে প্রকাশ করা, অথবা এমন ভাবে প্রকাশ করা, এই ধরনের ডেটাকে বলা হয় কি ভগ্নাংশ ডেটা। এরপর যে বিভিন্ন সাইন্টিফিক যে ডেটাগুলো আছে, সাইন্টিফিক যে ডেটা, বিভিন্ন যে নোটেশনগুলো ব্যবহার করা হয়, আমরা দেখি যে বৈজ্ঞানিক এক্সপোনেনশিয়াল যে ডেটাগুলো আছে, বৈজ্ঞানিক এক্সপোনেনশিয়াল নোটেশন যেগুলো আছে, যেমন স্বাভাবিকভাবে সাইন্টিফিক আমরা বৈজ্ঞানিকভাবে যেমন পায়ের মানটা কত ধরায় 3.1416, এটা কিন্তু একটা এক্সপোনেনশিয়াল একটা নোটেশন, যার একটা নির্ধারিত একটা ভ্যালু আছে। সাইন্টিফিক ডেটা আছে যেটাকে বলা হয়। এরপরে বিভিন্ন সাইন্টিফিক রিলেটেড যে মানগুলো আছে, সেই টাইপের কনসেপ্টগুলো বোঝাচ্ছে। এরপরে টেক্সট ডেটা। টেক্সট বলতে যেটা লিখে প্রকাশ করা হয়, ডেটাকে টেক্সট ফরম্যাটে রূপান্তর করে টেক্সট ফাংশন ব্যবহার করে সংখ্যা বা তারিখে নির্দিষ্ট ফরম্যাটে দেখানো হয়। ডেটা সাজানো এবং অন্যান্য টেক্সট সম্পর্কিত কাজ করাকে বোঝায়। তার মানে এখানে টেক্সট ডেটাও ব্যবহার করা হয় এক্সেলে। আর স্পেশাল কিছু ডেটা আছে, এটি এমন একটি ডেটার ফরম্যাট যা নির্দিষ্ট ধরনের ডেটার জন্য বিশেষ নিয়ম মেনে চলে। যেমন @, হ্যাশ, স্টার, এই যে এই টাইপের যে ডেটাগুলা, এই ধরনের ডেটাকে বলা হয় কি স্পেশাল ডেটা। এরপরে কিছু আছে কাস্টম ডেটা। কাস্টম ডেটা বলতে ডেটা এন্ট্রি ও প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন বোঝায়। আমরা ডেটাকে কাস্টমও করতে পারি এখান থেকে। এই অংশ থেকে যে টাইপের প্রশ্ন আসবে, যে এক্সেল কি কাজে ব্যবহার করা হয়, বা এক্সেল ডেটার প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করো, যে কোনো দুইটি ডেটার মধ্যে পার্থক্য লিখো। আমরা অনেকগুলো ডেটা পড়েছি, এর মধ্যে আপনাদের যেগুলো সহজ মনে হবে সেগুলো একটু বেশি ভালো করে পড়বেন। এরপরে এখানে আমরা দেখি যে এই টাইপের কনসেপ্ট থেকে কিন্তু ক খ, গ ঘ, অর্থাৎ গ ছোট বড় উভয় প্রশ্ন কিন্তু আসতে পারে। গ্রাফ বা চার্ট, আমরা পরবর্তী টপিক দেখব যে গ্রাফ বা চার্ট। গ্রাফ বা চার্ট বলতে কি বুঝি, এক্সেলে গ্রাফ বা চার্ট তৈরি করতে প্রথমে ডেটা নির্বাচন করতে হবে। ইনসার্ট ট্যাব থেকে চার্ট গ্রুপ থেকে পছন্দসই আমরা কি করতে পারবো, গ্রাফ বা চার্ট নির্বাচন করতে পারবো। তার মানে আমরা এই যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে কিন্তু আমাদের পছন্দ মতো প্রথমে এখানে কিছু ভ্যালু দিতে হবে, এখানে কিছু মান অবশ্যই লিখতে হবে, কারণ ডেটা ইনক্লুড করতে হবে। করার পর আমরা এই যে ইনসার্টে গিয়ে এখানে আমাদের পছন্দ মতো কিন্তু গ্রাফ বা চার্ট আমরা নিতে পারবো। আমরা টপিকে যাই। টপিকের মধ্যে বলা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে অনেক ধরনের চার্ট বা গ্রাফ ব্যবহার করা হয়, যার প্রথমটা হচ্ছে কলাম চার্ট, এরপর লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট এবং স্ক্যাটার চার্ট। এট লাস্ট হচ্ছে যে কম্বো চার্ট। তার মানে 7 ধরনের চার্ট এখানে ব্যবহার করা হচ্ছে। আমরা আলোচনা করব যে প্রথমে হচ্ছে যে যদি আমরা বলি কলাম চার্ট, এই যে এই ধরনের চার্টকে বলা হয় কলাম চার্ট। কলাম চার্ট হলো একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা উলম্ব স্তম্ভ বা কলাম ব্যবহার করে ডেটার মান প্রদর্শন করে, যেখানে প্রতিটি কলামের উচ্চতা একটি নির্দিষ্ট মানের প্রতিনিধিত্ব করে। আমাদের এই যে এখানে আমরা যদি দেখি যে প্রথমে যে চার্টটা, এই যে প্রথমে যে চার্টটা, এই চার্টকে বলা হয় কি কলাম চার্ট। এটা কি লম্ব ভাবে থাকে এবং এই বিভিন্ন গ্রাফিক্যাল
তথ্য দিয়ে কিন্তু এটা লম্বালম্বি ভাবে উপস্থাপন করা হয়। এটি বিভিন্ন ধরনের ক্যাটাগরির মধ্যে তুলনা করার জন্য বা সময়ের সাথে ডেটার পরিবর্তন দেখানোর জন্য খুব কার্যকর। এখানে এটা হবে দেখানো, আপনারা যারা শুধুমাত্র স্লাইড দেখেন, যারা গ্রুপে ক্লাস দেখেন না, শুধুমাত্র স্লাইড দেখেন, এই ভুলগুলা কিন্তু আপনারা অনেকেই কিন্তু খাতায় নোট করেন, কারণ যেহেতু এগুলো আপনাদের পড়া নেই তার মানে অজানা। কাজে ক্লাসগুলো একটু দেখবেন। কলাম চার্টের মাধ্যমে ডেটা সহজে বোঝা যায় এবং সাধারণ টেবিলের থেকে বেশি আকর্ষণীয় এবং বিশ্লেষণমূলক হয়। এটা কেমন কি, যে আমরা যদি একটা তথ্য একটা টেবিলের মধ্যে উপস্থাপন করি, এটা কিন্তু বেশি আকর্ষণীয় হবে না, এটা বেশি অ্যাট্রাকটিভ হবে না। কিন্তু একটা তথ্য যদি এইভাবে একটা কলামের মধ্যে যদি উপস্থাপন করা হয় তাহলে কিন্তু এটা দেখতে খুব আকর্ষণীয় মনে হবে। এরপর আছে ওখানে বার চার্ট। প্রত্যেকটা আমি যদি দেখাই, এখানে কিন্তু এই যে প্রত্যেকটা, এই যে একটা দুইটা বিভিন্ন চার্ট কিন্তু এর মধ্যে রয়েছে। এই যে একটা চার্ট, অর্থাৎ সব ধরনের এখানে ভ্যালু দিতে বলছে। এই যে একটা চার্ট, এভাবে এখানে মোট 7 ধরনের চার্ট কিন্তু এখানে আছে। এই যে 1 2 3 4 5 6 এবং একটা এখানে একটা কম্বো একটা এক্সট্রা আছে, এটা আপডেট সফটওয়্যার এর জন্য। এরপর হচ্ছে বার চার্ট। বার চার্ট বলতে আমরা কি বুঝি? বার চার্ট হলো একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা অনুভূমিক বার ব্যবহার করে শ্রেণীবদ্ধ ডেটার মধ্যে তুলনা করা হয়। আপনি এগুলো কিন্তু এঁকে দিবেন। এটি ডেটার বিভিন্ন আইটেমের মধ্যে মান বা সংখ্যাগত পার্থক্য তুলে ধরে। প্রতিটি বারের দৈর্ঘ্য তার মান অনুযায়ী সমানুপাতিক হয়। এখানে যে বারগুলো দেওয়া হয়, দেখেন প্রত্যেকটা এক একটা বার দেওয়া আছে। এই ধরনের চার্টকে বলা হয় বার চার্ট। এখান থেকে যেমন প্রশ্ন আসে যে গ্রাফ বা চার্টের প্রকারভেদ সমূহ লিখো, বার ও কলাম চার্টের মধ্যে পার্থক্য লিখো। এগুলা ছোট বড় উভয় প্রশ্নের মধ্যেই কিন্তু থাকে। আমাদের পরবর্তী টপিক ওয়ার্কশিট প্রিন্ট। এটাই আমাদের মোটামুটি লাস্ট টপিক, ওয়ার্কশিট প্রিন্ট করা ধাপসমূহ। একটি এক্সেল বা স্প্রেডশিটে প্রিন্ট করার জন্য প্রিন্ট করা ধাপসমূহ নিচে সহজভাবে আলোচনা করা হয়েছে। আপনার প্রশ্ন থাকবে কিন্তু যে ওয়ার্কশিটে একটি ডেটা কিভাবে প্রিন্ট করা যায়, তখন আপনার এটা এই ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে ওয়ার্কশিট ওপেন করতে হবে। ধাপ 1-এ প্রথমে কি করতে হবে? ওয়ার্কশিটটা কি ওপেন করতে হবে। তাহলে আমরা প্রথমে ওয়ার্কশিট ওপেন করব। এরপরে প্রিন্ট এরিয়া নির্ধারণ করতে হবে। এটা ঐচ্ছিক। আপনি যদি চান যে একটা পেজের নির্ধারিত অংশ আপনি প্রিন্ট করবেন, তাহলে শুধু ওই এরিয়াটা সিলেক্ট। যদি পুরো শীটটি প্রিন্ট না করে কেবল নির্দিষ্ট কিছু অংশ প্রিন্ট করতে হয়, তবে সেই অংশটুকু মাউস দিয়ে সিলেক্ট করে পরে পেজ লেআউট ট্যাবে থেকে প্রিন্ট এরিয়া সেটআপ মানে সেট প্রিন্ট থেকে এটা ক্লিক করতে হবে। সেটা কেমন? আমরা যদি এই অংশের মধ্যে একটা অংশ প্রিন্ট করতে চাই, তো সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে কিন্তু সরাসরি এই পেজ লেআউট থেকেও প্রিন্টে যেতে পারি, যে প্রিন্ট এরিয়া সেট প্রিন্ট এরিয়া, যে আমি কতটুকু এখান থেকে প্রিন্ট করব সেই প্রিন্ট এরিয়া থেকে। আর সবচাইতে সহজ যে কনসেপ্ট, যে আপনি একবারে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল পি প্রেস করেন, কন্ট্রোল পি প্রেস করলে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। কন্ট্রোল পি এর মাধ্যমে আপনি এটা দুইভাবে লিখতে পারেন। যে প্রিন্ট করা ধাপসমূহ, প্রথমে এটা ওয়ার্কশিট ওপেন করব, এবার প্রিন্ট এরিয়া নির্ধারণ করব। আপনি যতটুকু প্রিন্ট করতেছেন এটা মাউস দিয়ে প্রিন্ট মানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল পি প্রেস করবেন। প্রিন্ট মেনু ওপেন, কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপলে অটো প্রিন্ট অপশন চলে আসবে। আমরা দ্বিতীয়, এটা যদি আপনি না রাখতে চান জাস্ট এখানে লিখতে পারেন যে আমি যতটুকু অংশ প্রিন্ট করব, এইভাবে লিখে দেবেন। প্রিন্ট এরিয়া নির্ধারণ, যে অংশটুকু প্রিন্ট করব সেটা মাউস দিয়ে সিলেক্ট করে নিব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি চাপবো, এটা অটো প্রিন্ট আসবে। প্রিন্ট সেটিং ঠিক করে দিতে হবে। প্রিন্ট প্রিভিউ দেখে নিতে হবে। প্রিন্ট প্রিভিউ বলতে যখন আপনি একটা জিনিস প্রিন্ট করছেন, দেখেন এখানে যখন আপনি কন্ট্রোল পি প্রেস করলেন ধরেন, তখন স্ক্রিনে কিন্তু এখানে দেখা আছে যে আমার জাস্ট একটা ভ্যালু দেওয়া ছিল। এটা কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে প্রিন্টটা কেমন, আমি যে ডেটাগুলো দিয়েছি এইগুলো পেজের মধ্যে কেমন আসবে। তাহলে দেন হচ্ছে যে প্রিন্ট প্রিভিউ মানে প্রিন্ট করার পূর্বে যেটা দেখে নাও, যে প্রিন্ট প্রিভিউ বলতে কি বুঝি? প্রিন্ট প্রিভিউ হলো কোনো ডকুমেন্ট বা ওয়ার্কশিট বাস্তবে প্রিন্ট করার আগে কম্পিউটার স্ক্রিনে তার একটি ডিজিটাল নমুনা দেখা। ওই যে দেখলাম যে যখন আপনি কন্ট্রোল পি দিবেন তখনই কিন্তু আপনি ওর
নমুনাটা পাশে দেখতে পাবেন, সেটাকে বলা হয় প্রিন্ট প্রিভিউ। এটা সুবিধা কি, যে প্রিন্ট প্রিভিউয়ের গুরুত্ব মার্জিন ও অ্যালাইনমেন্ট চেক করা, যে সবকিছু ঠিক আছে কিনা, যে আপনি যে ধরনের ডেটা এখানে দিতে যাচ্ছেন এগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখা। ডেটা কলাম কেটে যাওয়া রোধ করা, এখানে বড় শিটের কিছু অংশ কেটে যায় অনেক সময়, আমরা প্রিন্ট প্রিভিউ দেখলে এখান থেকে বুঝতে পারবো যে কোনো অংশ বাদ গেল কিনা। এরপরে হচ্ছে যে স্কেলিং অ্যাডজাস্ট করা, যে সব দিকে সমপরিমাণ আছে কিনা, লেখাগুলো লাইন ঠিক আছে কিনা। দেন হচ্ছে কালার ও ফন্ট যাচাই করা, আপনি যে ধরনের কালার বা যে ধরনের ফন্ট দিয়েছেন এই ধরনের ফন্ট আছে কিনা। এবং সময় ও কালের সাশ্রয়, এটা আপনি যদি যখন একটা তথ্য এখানে দেখে নিলেন, দেখে নেওয়ার পর আপনার যদি ভুল হয়, ভুল হলে কিন্তু এটা আবার আপনার করা লাগবে, তার মানে কি আপনার সময় বেশি লাগবে। আবার আপনি প্রিন্ট করলেন, প্রিন্ট করলে কিন্তু এটা আপনার প্রিন্টারে কালি নষ্ট হবে, এজন্য কি সময় ও কালের একটা সাশ্রয় হয়, কাগজের অপচয় রোধ হয়। তার মানে ওই যে এক্সট্রা প্রিন্ট করলেন, ওইটা ভুল হলে তো আপনার ওইটা অপচয় হয়ে গেল। এখান থেকে যেমন প্রশ্ন যে এক্সেল শিট প্রিন্ট করার ধাপ সমূহ, ওয়ার্কশিট প্রিন্ট করার আগে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ এর যে গুরুত্ব আছে সে গুরুত্ব দেখা, এটাও ছোট বড় উভয় প্রশ্নের জন্য আসবে। অনেকক্ষণ ক্লাস করলেন, এটা ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের টপিক। এরপরে আমরা করব পঞ্চম অধ্যায়ের টপিক। যেমন পঞ্চম অধ্যায়ের টপিক হচ্ছে যে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন, এটাও খুব ইম্পর্টেন্ট। আপনারা গ্রুপের মধ্যে অনেকে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলছিলেন এবং পরীক্ষার প্রস্তুতি নিয়েও একটু হীনমন্যতায় ছিলেন। আপনাদের আমি প্রথম থেকেই বলেছি যে মোটামুটি আপনাদের আইসিটির দায়িত্বটা আমার। আমি অলরেডি আপনাদের জন্য একটি হ্যান্ড নোট তৈরি করেছি, একটি শীট তৈরি করেছি, যে শীটটা কমপ্লিট করলে এটা আমাদের ক্লাসের মধ্যে যে টপিকগুলো এবং পরীক্ষায় সম্ভাব্য কিছু প্রশ্ন একদম উত্তর সহ সেট সেট আকারে আমাদের সেই শীটের মধ্যে ইনক্লুড করা। আশা করি ওই শীটটা কমপ্লিট করলে আপনারা পরীক্ষা নিয়ে যে দ্বিধাদ্বন্দ্বতায় আছেন বা হীনমন্যতায় আছেন সেটা অনেকটা দূর হবে। এবং অনেকে প্র্যাকটিক্যাল নিয়ে প্রশ্ন করছিলেন, অলরেডি আমরা একটি সুন্দর একটি প্র্যাকটিক্যাল খাতা সিলেক্ট করেছি এবং এর সাথে আমরা একটি প্র্যাকটিক্যাল গাইডলাইনও দিব, যে প্র্যাকটিক্যাল গাইডলাইনের মধ্যে সকল টপিক থাকবে, যে একটা গাইডলাইনও আছে যে আপনার কি কি করতে হবে এবং আপনাদের কলেজের পরীক্ষাতে ভাইভাতে কি ধরনের প্রশ্ন আসবে সেটাও কিন্তু এই খাতার মধ্যে ইনক্লুড করা। এবং আমরা আপনার নির্ধারিত যে কলেজগুলো আছে আপনাদের গ্রুপে ভোটিং এর মাধ্যমে যে কলেজে যে ধরনের জব করতে দিয়েছে, আমরা সেই জবের জন্য যা যা করা প্রয়োজন, অর্থাৎ ওই জবটা কমপ্লিট করার জন্য কি ধরনের চিত্র আঁকতে হবে, কি ধরনের ইনফরমেশন দিতে হবে, প্রত্যেকটা তথ্যই আমরা একদম হাতে কলমে শিখিয়ে দেবো। এটা আমি এখানে লাইভ ক্লাস বা ভিডিও ক্লাসের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা সেটা দেখে দেখে এই খাতায় তুলবেন। কেউ যদি আমাদের সম্পূর্ণ প্যাকেজটা নিতে চান, যেমন শীট, প্র্যাকটিক্যাল খাতা, অর্থাৎ পরীক্ষার জন্য আপনার সকল যে প্রস্তুতি, অবশ্যই আমাদেরকে এটা ইনফর্ম করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের আমাদের সর্বাত্মক যে চেষ্টার মাধ্যমে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যে কোনো প্রয়োজনে গ্রুপের মধ্যে আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।